নমস্কার। বাংলা স্ফিয়ারের প্রথম এপিসোডে আপনাদের খুব ভারাক্রান্ত মনে এই ভিডিও করছি। দেখুন, আমরা যে পশ্চিমবঙ্গে জন্মেছিলাম, বড় হয়েছিলাম, সেখানে আমাদের মুখস্থ করতে হতো সত্যেন দত্তর কবিতা। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দোলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। এরই শেষের দিকে তিনি বলছেন, কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। আজকে সত্যেন দত্তর কবিতাটা ভীষণভাবে মনে পড়ছিল এই জন্য যে কোন দেশের দুর্দশায় আমরা সবচেয়ে বেশি দুঃখ পাই। অবশ্যই আমার মাতৃভূমি, এখানেই আমার বড় হয়ে ওঠা, গোটা জীবন কার্যত কাটানো, একটা দশক শুধু বাইরে থেকেছি। এরম পশ্চিমবঙ্গ দেখতে হবে আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। আজকে সকাল থেকে কি কি হলো, একদিকে হুমায়ুন কবিরের একটা মসজিদের শিলান্যাস, সেটাকে কেন্দ্র করে এত নানা রকম ঘটনা ঘটেছে, যেটা আমি আমার পরবর্তী ভিডিওয়ে আপনাদের শোনাব। কিন্তু যে কথাটা এখনো পর্যন্ত সেভাবে মিডিয়াতে উচ্চারিত হয়নি, সেটা হলো আজকে যখন এই রেজিনগর বেলডাঙ্গা চত্বরে একটা মসজিদের শিলান্যাস নিয়ে বিপুল উচ্ছ্বাস হচ্ছে, তখন একই সঙ্গে ওই বহরমপুরেই, একেবারে বহরমপুরের সন্নিকটে একজন বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, তার নাম শাখারাম সরকার, তিনি একটা রাম মন্দিরেরও শিলান্যাস করলেন। এবং পরে শুনতে পেলাম এটাও নাকি পূর্ব ঘোষিত একটা কর্মসূচি। আর হয়তো কালকে না কবে থেকে জানি না, আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাজো সাজো রব উঠেছে, লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে বলে। আর আজকেই দেখলাম একদম ঠগবাজদের সেকুলারিজম প্রদর্শনের জন্য একটা, কি আর বলবো, খারাপ কথা বলতে আমার খারাপ লাগে, কিন্তু বলতে হয় বলে বলি, ঢপের সংহতি দিবস, এবং সেই সংহতির বার্তা যারা দিলেন তারা বাংলার রাজনীতিতে ফেদারওয়েট বললেও তাদেরকে বেশি বলা হয়। এবং আমার ধারণা যারা সেখানে গেছিলেন তারা ওই জায়গাটা ছাড়ার পর থেকেই এই বক্তাদের কথা ভুলে গেছে। আমি এক ঝলকের জন্য কোনো একটা চ্যানেল দেখছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ঘোষিত হনুমানের মধ্যে, মুখ পোড়া হনুমানের মধ্যে প্রথম সারিতে আছেন, তিনি খুব আবেগমথিত গলায় বলতেন, যখনই বাংলার যেখানে কোনো দুর্বিপাক হয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর কোনো অবকাশ হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়
সেখানে দৌড়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে দিদির সঙ্গে রাজনীতি করছি এবং অনেক সময় দেখেছি দিদি রাত্রিরে কোনো ঘটনার খবর পেলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি হননি, সেই রাতেই বেরিয়ে পড়েছেন। আমরাও তার সঙ্গে সঙ্গে গিয়েছি। সুতরাং এইরকম একজন মানুষকে বাংলা তো সাদরে গ্রহণ করেইছে এবং জন্ম জন্মান্তর কাল ধরে করে যাবে। দেখুন, তৃণমূলের এই কি বলবো, ভৃত্যকুলের আর কিছু বলারই নেই। তাদের একমাত্র এখন এই মুহূর্তে কাজ হচ্ছে হয় যারা দাদাপন্থী তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাওয়া, যদিও প্রকাশ্যে ততটা নয়, আর যারা দিদিপন্থী তাদের দিদির নামে গুণগান গাওয়া। এবং জেনে রাখবেন, এই যে ভোটের আগে হঠাৎ করে মমতা ভজনা একটা মাত্রাতিরিক্ত উচ্চগ্রামে ওঠে, তার একটাই কারণ, হয় নিজের জন্য টিকিট চাই, নয় নিজের পুত্রকন্যার জন্য টিকিট চাই, নয় আরও নানাবিধ সম্পর্ক আছে তাদের জন্যও টিকিট চাই। সুতরাং দিদি প্রেমও এদের ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার একটা উপায় মাত্র, তার বেশি কিছু নয়। কিন্তু কল্যাণের সঙ্গে আমি এ বিষয়ে একমত যে একটা সময় ছিল যখন সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় যখনই যেখানে কোনো অশান্তির ঘটনা ঘটেছে, সিপিএমের হারমাদদের চরম নৈরাজ্যের ঘটনা ঘটেছে, সেখানে তিনিই যেতেন। এবং যেতেন বলেই কিন্তু 2011 সালের ভোটে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো তিনি এই রাজ্যের, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। এটা খুব চারটিখানি ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের কারোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইল মিলবে না। কিন্তু 15 বছর শাসন করার পরে আজকে যদি 20 বছর আগে কবে পরমান্ন খেয়েছি তার গন্ধ শুঁকতে আমাদের বলা হয়, তাহলে সেটা হাস্যকর দাঁড়িয়ে যাবে। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবনমন, সেটাও কিন্তু এই ক্ষমতায় আসার পরে বিভিন্ন ফেজে 2011 থেকে 2016 একরকম, 2016 থেকে 2021 তার চেয়ে আরেকটু উগ্র, আর 2021-এর পরে তো দেখছি তিনি হাতে মাথা কাটছেন। সুতরাং পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। রাষ্ট্রনীতির এই যে সংজ্ঞা, সেটাকে যদি তার শাসনকাল দিয়ে কেউ প্রমাণ করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে আজকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে মার্ক্সবাদ, লেনিনবাদ, গান্ধীর মতবাদ, সুভাষচন্দ্র, লেফট লিবারালিজম, এটাই ছিল আমাদের রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ, সেখানে গোটা রাজনীতি আবর্তিত হচ্ছে ধর্মের নামে। এই বাংলা আমি তো দেখিনি, কোনোদিন দেখতে হবে
এই দুঃস্বপ্নও কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। এটা যা হচ্ছে, এই যে ধরনের বিভেদকামী এবং বিদ্বেষের বিষবাষ্প গোটা বাংলার আকাশ বাতাস সব মথিত করে রেখেছে, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ হতে পারে, সেটা হয়তো আমি আমার জীবদ্দশায় সেভাবে দেখব না। আমার সন্তান সন্ততিদের প্রজন্ম কিন্তু দেখবেই। এই যে আজকে হুমায়ুনের উন্মত্ততা, কার অবদান? ফেয়ারলি অ্যান্ড স্কোয়ারলি অ্যান্ড টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে গতকাল আমি বলেছি। এই যে শাখারাম বাবু নীরবে রাম মন্দিরের শিলান্যাস একই দিনে করলেন, এটা 10 বছর আগের মুর্শিদাবাদে কেউ কল্পনাও করতে পারত না। কিন্তু আজকে বহরমপুরের মতো লোকসভা আসনে বিজেপি প্রার্থী হারলেও প্রায় 4.5 লক্ষ ভোট পেতে পারেন, পেয়েছেন, আগামী দিনে হয়তো এর চেয়েও বেশি পাবেন। বহরমপুর বিধানসভা, যেটা হিন্দু প্রধান, সেখানে বিজেপির সঙ্গে টক্কর দেওয়াটাই আজকের ডেটে অন্য যে কোনো দলের পক্ষে শিরোপীড়ার কারণ। সুতরাং যদি আজকে রাজ্যের এই করুণ হাল, এর উৎস সন্ধানে যেতে হয়, তাহলে কয়েকটা রূঢ় কথা বলতেই হবে। সেটা হলো, পশ্চিমবঙ্গ এমন একজনের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত করেছিল যার সেই ভার বওয়ার শক্তিই নেই। রবীন্দ্রনাথের গানে তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, এই যে বহিবারে দাও শকতি, এটা খালি শারীরিক অর্থে নয়, যে পতাকা স্তম্ভটা কাঁধে নিয়ে যেতে পারে কি পারে না তা নয়। পতাকা একটা প্রতীক। আমরা 2011 সালে জানতাম না তা নয়, যে বাঁদরের গলায় মুক্তোর মালা পরানোর হচ্ছে। কিন্তু বাঁদর যে একটা কমপ্লিটলি আনরেস্ট্রেইনড গেরিলা হয়ে যেতে পারে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এই রাজ্যটাকে জাহান্নামের দোরগোড়ায় হাজির করে দিতে পারে, আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এ আপনার পাপ নয়, আবার আমাদের পাপও বটে। সুতরাং পরিহাসের মতো শোনালেও আজকের ডেটে দাঁড়িয়ে আমি বাড়ি থেকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণের জন্য বিজেপি দলের আর প্রয়োজন হবে না। ভালো করে একটু শুনবেন, সিবিআই ইডিকে লেলিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এমনকি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বারে বারে একেবারে অচল সব কথাবার্তা বা হুমকি দেওয়ারও প্রয়োজন নেই। মমতা নিজেই জড়িয়ে পড়েছেন নিজের ফাঁদে। এক্কেবারে আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা।
এর পরের থেকে আমি যে কটা এপিসোড করব সেই এপিসোডগুলো এই মূল থিমটাকেই এক্সপ্যান্ড করে। দয়া করে থাকবেন। এটা 8টায় শুনলেন, পরেরটা আমি চেষ্টা করব 8:30তেই করতে, যদি একান্ত না পারি তাহলে 9টায়। নমস্কার।